বিরোধে জড়িয়ে না পড়ে, সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আজকে 6 মাস পরে এসে এই কর্তব্য ভুলে গেলে মনে হয় ঠিক হবে না, কারণ এই কর্তব্যের কথাগুলোই আমরা আলাদা আলাদা ভাবে বলেছি। 22 সাল থেকে আমরা একসাথে বলা শুরু করছি, অন্তত যুগপৎ আন্দোলনে আমরা যারা এসেছি তারা এই কর্তব্যের কথা বলেছি যে বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা, শেখ হাসিনা এটাকে যে জায়গায় নিয়ে এসেছে, এটা একটা স্বৈরতান্ত্রিকই কেবল নয়, স্বৈরতান্ত্রিক তো এটা কাঠামোগত ভাবেই, সাংবিধানিক ভাবেই এইটাকে ব্যবহার করে তাকে একটা কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট ব্যবস্থায় তিনি পরিণত করেছেন। এই ব্যবস্থার অধীনে আর একটা সুষ্ঠু নির্বাচন হবে না, এই দেশের মানুষের কোনো নিরাপত্তা থাকবে না, এবং এখানে বিরোধী মত বলে কিছু থাকবে না। এটা কার্যত একটা একদলীয় শাসন। যেভাবে 72-এর সংবিধানের ক্ষমতা কাঠামো একটা বাকশালের একটা পূর্ব অবস্থা ছিল, যেটার একটা পূর্ণতা পেয়েছে বাকশালে গিয়ে, সেটাই নতুন রূপে ফিরে ফিরে আসছে এবং এসেছে শেখ হাসিনার হাত ধরে। এই কথাগুলো বলার সময় কিন্তু আমরা কেউ কম বলিনি, বরং আরো বেশি করে বলেছেন। সুব্রত দাও আরো জোরে জোরে বলেছেন। আমরা নিদান এনেছিলাম, সমাধান এনেছিলাম যে রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তন ঘটাতে হবে, অর্থাৎ ক্ষমতা কাঠামো যেটা স্বৈরাচারী, যেটাকে ব্যবহার করে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী করা যায়, সেইটা বদলে একটা সত্যিকার গণতান্ত্রিক, জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এটাই নতুন বন্দোবস্ত। নতুন বন্দোবস্ত মানে এই দেশের ক্ষমতা রাজনীতি কিভাবে পরিচালিত হবে, এবং সেটা যেহেতু সমস্ত আর্থ সামাজিক প্রেক্ষাপটকে, বুনদকে প্রভাবিত করে, কাজে এই জায়গাতে আমাদের ন্যূনতম যে ঐক্যের জায়গায় এসেছিল যুগপৎ আন্দোলনে, আমরা একটা ঐক্য তৈরি করার চেষ্টা করেছি। আমরা এর মানে এই নয় যে আমরা সব বিষয়ে একমত হয়ে গেছিলাম। আমরা 31 দফায় ঐক্যমত্য হওয়ার চেষ্টা করেছিলাম, সেখানেও আমাদের সবগুলো পয়েন্টে একমত হয়নি, যে কারণে আমাদের কিছু দ্বিমত সত্ত্বেও 31 দফা যার যার অবস্থান থেকে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছিল, সেভাবে আমরা প্রকাশ করেছিলাম। কাজে এই যে 31 দফা ন্যূনতম, গণতন্ত্র মঞ্চের 31 দফা, বিএনপি 31 দফা, গণতন্ত্র মঞ্চ 28 তারিখ এটা প্রকাশ করেছিল, বিএনপি 29 তারিখ এটা প্রকাশ করেছিল। এই বিষয়গুলো আমাদের ইতিহাসের অংশ, এইগুলো আমাদের ঐক্যের ভিত্তি, এটা মনে রাখা দরকার। এবং সেইখানে আমাদের যতটুকু ঐক্য তৈরি হয়েছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, যতটুকু আবার পার্থক্য আছে সেটা অগুরুত্বপূর্ণ নয়। কারণ এই পার্থক্যকে বিলীন করে দিলে সবাই এক পার্টি হয়ে যাবে, আলাদা কিছু থাকবে না। পার্থক্য আছে, সেটাই গণতন্ত্র, এবং সেইটা খুবই বাস্তব, এটা আমাদের স্বীকার করা দরকার। কাজেই এই যে ঐক্য এবং আমাদের পার্থক্য, এই দুইটা বিবেচনায় রেখে যদি আমরা আগাই, তারপরে আমরা যখন দেখি যে জুলাই আগস্টে এসে বাংলাদেশে এমন একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান তৈরি হয়েছে যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। আমাদের দেশে 52 হয়েছে, 62 হয়েছে, আমাদের দেশে 69-এর গণ অভ্যুত্থান হয়েছে, 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে, 90 সালের গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু যা ঘটেছে তা 90 এমনকি 69-এর গণ অভ্যুত্থানকে ছাড়িয়েছে। 71-এর মুক্তিযুদ্ধ একটা ভিন্ন ঘটনা ছিল, একটা দীর্ঘস্থায়ী একটা রক্তক্ষয়ী সংগ্রাম ছিল, কিন্তু খালি হাতে একটা সশস্ত্র শক্তির মোকাবেলা, এবং প্রায় 3 সপ্তাহ ধরে সেই মোকাবেলা, এবং সেই মোকাবেলায় আপনি একদিক থেকে গুলি, লেথাল বুলেট ব্যবহার করা হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, আর তার বিরুদ্ধে নিরস্ত্র মানুষ ফাইট করছে, একের পর এক লাশ হচ্ছে, তারপরে লড়াই চলছে। এইটা মানে অভূতপূর্ব ঘটনা। সেই অভূতপূর্ব ঘটনায় আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বরা শুরু করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তাদের যুক্ত হয়েছে দেশের হাজার হাজার লক্ষ কোটি ছাত্ররা, দেশের হাজার লক্ষ কোটি শ্রমজীবী তরুণরা, এবং সমস্ত রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল তারা প্রত্যেকেই এই আন্দোলনকে কেবল উনি করেননি, এই আন্দোলনকে সমস্তভাবে এর সাহায্য, এর দিক নির্দেশনা ভেতর থেকে এতে অংশগ্রহণ করা সমস্ত জনগণকে উদ্বুদ্ধ করার কাজটি করেছেন। এইটা আমাদের মনে রাখা দরকার। কাজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে একটা নেতৃত্বমূলক ভূমিকা দিল, সমস্ত দল এবং মত এতে যুক্ত হয়েছে বলে ফ্যাসিবাদ বিরোধী সমস্ত জনগণ অংশ নিয়েছে, এটা তাদের নিজেদের আন্দোলন মনে করে। এই যে জুলাই আগস্টের আন্দোলন, কিংবা কেউ 36 জুলাই বলেন, নামের পার্থক্য হয়তো থাকতে পারে, এই আন্দোলন, এই অভ্যুত্থান অনেক বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করেছে। এইটা
আমাদের যে সংগ্রাম চলছিল সেই সংগ্রামের আশা আকাঙ্ক্ষার সীমাকে আরো প্রসারিত করেছে। আমরা আশা করি রাজনৈতিক দলগুলো জনগণ, তরুণদের, শ্রমিকদের, এই যে নতুন দল হতে পারে, নতুন দল হলে তারাও রাজনৈতিক দল, বয়সের পার্থক্য তো কিছু এসে যায় না, বয়সবাদী জিনিস দিয়ে কিছু হবে না। মূল প্রশ্ন তো সোজা না বাংলাদেশে অন্য কিছু করে ফেলা। হ্যাঁ, ষড়যন্ত্র আগে হয়েছে, ভবিষ্যতে হতে পারে, কিন্তু ষড়যন্ত্রের বিষ দাগ এই অভ্যুত্থান ভেঙে দিয়েছে এবং সেইটার উপরে আমাদের দাঁড়ানো দরকার। আমরা রাজনৈতিক কর্মীরা আমাদের ন্যায্য জায়গা থেকে দাঁড়াচ্ছি যে এইখানে আমরা বলছি নতুন দল যারা করবেন তাদেরকে বলি জনগণের ভেতর থেকে দলের জন্ম দেন, ক্ষমতার ছায়াতলে নয়। ক্ষমতার ছায়াতলে থাকা দলকে মানুষ ভালোভাবে গ্রহণ করে না। আপনাদের সম্ভাবনা আছে, আপনারা এই দেশের তরুণের ভবিষ্যতের জায়গা দেখিয়েছেন, সেইটাকে মানুষ কিভাবে গ্রহণ করবে মানুষের কাছে চলে যান। কিন্তু যদি এইটাকে কেউ ক্ষমতার ছায়াতল আর কোন দেশি বিদেশি মিলিয়ে কোন ষড়যন্ত্রের রূপ দিতে চায়, কোন মাইনাস টাইনাস ফর্মুলা আনতে চায়, বাংলাদেশের মানুষ এটাকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিবে। এটা পরিষ্কার করে এটুকু বলা যায়। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এইটুকু অভিজ্ঞতার জায়গা থেকে কথা বলতে পারি। সুতরাং যার যা মেসেজ পাওয়ার তারা মেসেজটা নিয়ে নেন, কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশের সংস্কারের দাবি, রূপান্তরের দাবি কোনোভাবে কম গুরুত্ব পায়। বাংলাদেশের সংস্কার এবং রূপান্তরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং শেষ কথা এটা বলবো যে নির্বাচন সংস্কারের একটা অংশ। নির্বাচন হচ্ছে সংস্কারটাকে সম্পূর্ণ করার জন্য দরকার, কিন্তু আমরা তো বারবার বলেছি যে নির্বাচনটার জন্য অনেকগুলো সংস্কার দরকার। আমরা বসি কোন সংস্কারগুলো নির্বাচনের আগে সম্ভব তা নির্দিষ্ট করি, কোন সংস্কারগুলো জনপ্রতিনিধি ছাড়া করা যাবে না সেগুলো নির্দিষ্ট করি, এবং সেটা কিভাবে বাস্তবায়ন হবে, কিভাবে টেকসই হবে সেই জায়গায় অন্তত একমত হই। গণপরিষদ করলে সংবিধান স্থগিত করতে হয়, বাতিল করতে হয়, ওকে, এটাতে যদি সবাই একমত না হই, কিন্তু সংস্কারটা যে গুরুত্বপূর্ণ সেটা যে জনগণের উইল, অভিপ্রায়, সেটা নিশ্চিত করতে হলে আগামী নির্বাচনটা একই সাথে পার্লামেন্ট সরকার গঠনের, একই সাথে একটা সংবিধান সংস্কারের এর ঘোষণা দেই। কিভাবে একমত হবেন আসি, সেটা তো দরকার, না হলে সংস্কারটা হবে কিভাবে, কিংবা সেটা পিপলের উইল হিসাবে থাকবে কিনা। আমাকে ধন্যবাদ মান্না ভাইকে, আমাকে এতগুলো কথা বলতে সুযোগ দিয়েছে। সরি, আমাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ মান্না ভাইকে। আমি যে শেষ করতে চাইছি যে বাবলু ভাই ওখান থেকে বললেন, আমাদের সুব্রত দাও বললেন, বিনয়ের সাথে আমি দ্বিমত পোষণ করি। হ্যাঁ, আমি মনে করি আন্দোলন গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। জনগণের সংগ্রামের চাইতে বড় মহৎ কিছু এই দেশে আমি কোনোদিনই আমার ব্যক্তিগতভাবে, আমাদের দল কখনো স্বীকার করবে না। জনগণের সংগ্রাম কোনটা ন্যায্য, কতটুকু ন্যায্য সেটা বিচার করতে পারেন। সেই ন্যায্যতার জায়গা আছে। 15 বছর 17 বছর এই দেশের মানুষ কোনো দাবি দাওয়া নিয়ে নামতে পারে নাই। আজকে তাদের দাবি দাওয়া আছে। গরিব মানুষের পেটে হাহাকার আছে, কর্মচারীরা, শ্রমিকেরা, তাদের জীবনে ভয়ঙ্কর সংকট আছে। কাজেই আমরা কেবলমাত্র রাজনৈতিক সংকটের কথা বলে, রাজনৈতিক পরিস্থিতি খারাপ হতে পারে বলে তাদের আন্দোলনকে আমাদের বিরোধিতা করলে হবে না। বরং রাস্তায় যারা আছে, আমরা অন্তর্বর্তী সরকারকে অভিযুক্ত করতে চাই, জনগণের দাবিগুলোকে তারা পাত্তা দিচ্ছেন না যথেষ্ট, জনগণের দাবিগুলোকে যথেষ্ট তারা গুরুত্বের সাথে নিয়ে দ্রুত সমাধান করছেন না। যদি জনগণের বিভিন্ন অংশ, বিশেষত খেটে খাওয়া মানুষ, তারা যদি মনে করে এই অভ্যুত্থান তাদের কিছুই দেয় নাই, তাহলে দ্রুত তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন। বরং এইটাই বাংলাদেশের ট্রানজিশনকে হুমকির মধ্যে ফেলতে পারে। জনগণ যদি অভ্যুত্থান থেকে বিচ্ছিন্ন বোধ করে, সেটাই ফ্যাসিস্টদের, পতিত ফ্যাসিস্টদের নানা ধরনের ষড়যন্ত্রের সবচেয়ে বড় শক্তি যোগাবে। এই আহ্বান জানিয়ে মান্না ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।